বর্তমান প্রেক্ষাপটে উচ্চকক্ষের সংসদ বাস্তবসম্মত নয় বলছে সিপিডি। হাসিনার মতো স্বৈরাচার ঠেকাতে এর বিকল্প নেই মত বিশিষ্টজনদের। গণভোট আয়োজনে ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি। শাপলা প্রতীক সহ নিবন্ধনের দাবিতে অনর এনসিপি, ইসিকে অদৃশ্য শক্তির প্রভাবমুক্ত হওয়ার তাগিদ। এবং ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু হার আগের চেয়ে কম বলছেন চিকিৎসক। শুরুতেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। সনদ স্বাক্ষর অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যালয়ে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও আয়ুব মিয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবসম্মত নয় বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ নিয়ে আয়োজিত জাতীয় সংলাপে এমনটি জানায় সংস্থাটি। এতে বদিউল আলম মজুমদার বলেন, হাসিনার মতো দানব হওয়া ঠেকাতে উচ্চকক্ষের বিকল্প নেই। তবে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে পক্ষে বিপক্ষে উঠে আসে নানা মত। মনিরুল ইসলামের প্রতিবেদন। জাতীয় নির্বাচন সমাগত, তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই আলোচনায় আসে সংসদীয় পদ্ধতি। এমন চর্চার মধ্যেই প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহি নিশ্চিত করতে পারবে, এই বিষয়ে জাতীয় সংলাপের আয়োজন করে সিপিডি। অন্তর্বর্তী সরকার বা কনসেনসাস কমিশন সংলাপে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন বিশেষজ্ঞরা। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থায় স্বৈরতন্ত্রের উত্থানের সুযোগ নেই। আর রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, এটি বাস্তবায়নে তাড়াহুড়া নয়, বরং দীর্ঘ আলোচনা হওয়া উচিত। পৃথিবীর বিভিন্ন দেশেই এই সমস্ত সংস্কারগুলা বছরের পর বছর আলোচনা করেই করা হয়, এটা তাড়াহুড়ার বিশেষ কিছু নেই। একটা কক্ষ আর একটা কক্ষের দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ এখানে কোনো আনসেক্ট কোনো কিছু থাকার সুযোগ থাকে না। এই ধরনের ঐক্যমত্যের চেহারা নিয়ে উচ্চ কক্ষ গঠন, সেটা কি বাংলাদেশের জন্য প্রয়োজন ঠিক এই মুহূর্তে কতটুকু? এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশের বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষের উপযোগিতা সৃষ্টি হয়েছে। আর বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উচ্চকক্ষের পক্ষে মত দিলেও পদ্ধতি নিয়ে আলোচনার আহ্বান জানান। উচ্চকক্ষ কিভাবে ডিসিশন মেক করবে এবং নিম্ন কক্ষে এসে, অনেকে বলেছেন অডিয়েন্সে যে নিম্ন কক্ষে এসেই তো সব শেষ হয়ে যাচ্ছে। উচ্চকক্ষের যত উপযোগিতা নিয়ে আলাপ করব, সব উপযোগিতা একটা শর্তের উপরে নির্ভরশীল, সেটা হলো উচ্চকক্ষ ভোটের পিআর অনুপাতে প্রতিনিধিত্ব নির্বাচিত হতে হবে। এতে বদিউল আলম মজুমদার বলেন, উচ্চকক্ষ থাকলে শেখ হাসিনা কখনোই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে পারতেন না। হাসিনা যে দানবে পরিণত হয়েছে তার একটা বড় কারণ যে কাস্ট অফ দি মেজরিটি, এই যে দানবে যাতে পরিণত না হয় প্রতিষেধক হিসাবে কিংবা এটা ঠেকানোর জন্যই কিন্তু উচ্চকক্ষ। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, ঐক্যমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিলে সেটি বাস্তবায়নে কাজ করবে তারা। The point I want to make is that the European Union is and will remain active in terms of support for the implementation of reforms that you decide. সিপিডির ভাষ্য পদ্ধতি নয়, সংসদ বয়কটের কালচার থেকে বের হয়ে আসতে হবে। স্ট্রেইট ফরওয়ার্ড সলিউশন হিসেবে যাতে আমরা আপার হাউসকে বিবেচনা না করি, সেটি এখানে একটা বলার বিষয়। বরঞ্চ আমাদের ইউনিক্যামেরাল বা এই সিস্টেমটার ভিতরেও অ্যাডভান্টেজ রয়েছে যদি এটাকে ঠিকমতো ফাংশনাল করা যায়। রাষ্ট্রের অস্তিত্ব কাঠামো সংশোধনে উন্নত বিশ্বের মতো বছরের পর বছর আলোচনা করেই সিদ্ধান্তে আসা উচিত বলেও মনে করে সংস্থাটি। আপার হাউস করবার মতো একটি কাঠামো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দ্বিতীয় যেটি আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হত্যার নির্দেশনা ছিল বলে জানিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজধানীর চানখারপুলে 6 হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্যে তিনি একথা বলেন। তিনি ভয়াবহ এই হত্যাকাণ্ডের দৃশ্য প্রত্যক্ষ করেছেন বলেও ট্রাইব্যুনালকে জানান। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনের 5 আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় মার্চপথ ঢাকা কর্মসূচিতে সমবেত হলে ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। এতে শহীদ হন 10ম শ্রেণীতে পড়ুয়া শাহরিয়ার খান আনাস সহ 6 জন। 5 আগস্টের পর এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হলে চলতি বছরের 25 মে তা আমলে নেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার মামলার 10ম দিনের সাক্ষ্যে 19তম সাক্ষী হিসাবে জবানবন্দি দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এলজিআরডি এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ করা হয়, যেখানে তার জবানবন্দিতে উপদেষ্টা প্রত্যক্ষ দোষী হিসাবে ঘটনার বিভিন্ন তথ্য ট্রাইব্যুনালকে জানান। আসিফ মাহমুদ জানান, আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হত্যার নির্দেশনা রয়েছে বলে হুমকি দিয়েছিলেন তৎকালীন গোয়েন্দা কর্মকর্তারা। আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হলো। প্রত্যেকটি ঘটনায় কারা কারা কোন কোন বাঁকে দায়ী ছিলেন সবার নাম সহ আমি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছি। এ সময় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আন্দোলনের সঙ্গে জড়িতদের বিচার চান জুলাই আন্দোলনের অন্যতম এই সংগঠক। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করছে। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণে আগামী 16 অক্টোবর দিন ধার্য করা হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাননীয় উপদেষ্টা, উনি আজকে ট্রাইব্যুনালে এসেছিলেন সাক্ষ্য প্রদান করতে। উনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন, সাক্ষ্য প্রদান চলমান আছে এবং আগামী সপ্তাহের একই সময়ে উনি ওনার বাকি অংশ সাক্ষ্য প্রদান করবেন। এদিন ট্রাইব্যুনাল 2-এ শহীদ ওমর ফারুকের বাবা চাঁদ মিয়ার জবানবন্দির মধ্য দিয়ে আসলে 7 লাশ পোড়ানোর মামলায় 10ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ও জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া 5 ইসলামী ব্যাংক একীভূত করে একটি ব্যাংক গঠনের প্রস্তাবও নীতিগত অনুমোদন পায়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এগুলো অনুমোদন দেয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ব্যাংক একীভূত হলেও কারো চাকরি হারানোর শঙ্কা নেই। আর সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়াব। গণভোট আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ঐকমত্য হওয়া বিষয়গুলো নিয়েই এগিয়ে যাবে তার দল। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন আমির খসরু। তিনি জানান, জার্মানি বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দেখতে চায়। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটসে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন সহ বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বৈঠকে। স্কিল ডেভেলপমেন্ট সর্বক্ষেত্রে প্রযোজ্য এখন বাংলাদেশে। আর টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি, এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবং আমরা আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি আগামী দিনে। গণভোট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খুসরো মাহমুদ বলেন, যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে এগিয়ে যাবে তার দল। যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া, এর বাইরে কোনো আলোচনা নেই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ভাগাগিলা ইউনিয়নের মোস্তাকিন আলীর বসতবাড়ি পরিদর্শন করে তার সার্বিক খোঁজ খবর নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। 3 যুগ থাকি বুকে জঙ্গল দিয়ে আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে আমরা টানি, এই ঘানি টানি আমরা বাজারে বিক্রি করতে যাই। এই সময় তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ মোস্তাকিনের পরিবারকে স্বাবলম্বী করতে 2টি অটো ভ্যানের চাবি তুলে দেওয়া হয়। আমাদের প্রধান দায়িত্ব যে এই পরিবারটিকে মুখে হাসি ফোটানো যায়, এই সহযোগিতা আমরা করলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, সেটা হয়তো খুব বড় কিছু নয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। ইসিকে অদৃশ্য শক্তির প্রভাব মুক্ত হয়ে শাপলা প্রতীক সহ নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দাবিতে অনড় থেকে গণতান্ত্রিক পথে আন্দোলন চালিয়ে যাবার কথাও বলেছে দলটি। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলেন। MR আসাদের রিপোর্ট। দলের নিবন্ধন ও প্রবাসী ভোটার সহ 3টি ইস্যু নিয়ে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। 2 ঘণ্টা বৈঠকের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, আলোচনা ইতিবাচক হয়েছে। প্রতীক ইস্যুতে নিজেদের অনড় অবস্থান জানিয়েছেন তারা। অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে, অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে। আমরা মনে করি যে এই মাসের মধ্যেই এটা জাতির সামনে স্পষ্ট হবে। নির্বাচন কমিশনের সামনে 2টি পদ্ধতি, অথবা 2টি রাস্তা আছে। একটি হলো ধান বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা, অথবা শাপলা দেওয়া। তো আমরা আশা করি যে আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সাথে এই বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না, এজন্য আমরা আশাবাদী শাপলা পাবো। প্রবাসীদের ভোটের বাইরে রাখার পায়তারা হচ্ছে কিনা সে বিষয়েও সজাগ থাকার আহ্বান জানান পাটোয়ারি। নির্বাচন কমিশনের অনেক কিছু পাবেন, যদি গর্ত খোঁড়েন অনেক কিছু সব বের হবে এখান থেকে, আমরা সেটা আপনাদেরকে জানান দিয়ে গেলাম। নিবন্ধন প্রাপ্তির তালিকায় থাকা বাংলাদেশ জাতীয় লীগের বিষয়েও নিজেদের আপত্তি জানায় দলটি। 1991 সালে জনাব আতাউর রহমান খান মৃত্যুবরণ করার পরে আর কিভাবে এই জাতীয় লীগের দল হিসাবে ধারাবাহিকতা ছিল। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে 6 দলের মোর্চা গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে প্রথম দফায় 140 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে জোটটি। গণতন্ত্র মঞ্চের কলেবর বাড়াতে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান জোট নেতারা। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। নাগরিক ঐক্য, জেএসটি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টির সমন্বয়ে গঠিত হয় গণতন্ত্র মঞ্চ। জেআরইউতে এক সংবাদ সম্মেলনে আগামী নির্বাচন ঘিরে 140 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে জোটটি। জেএসডির সভাপতি আসম আব্দুর রব লক্ষ্মীপুর 4, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 4, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 8, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 এবং ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু লড়বেন জামালপুর 5 আসন থেকে। ব্রিফিংয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, দেশে একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে গণতন্ত্র মঞ্চ। আমরা এই যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে মোকাবেলা করব। একটা রাষ্ট্র যখন নতুন গণতান্ত্রিক যাত্রায় যেতে চায়, তার প্রাথমিক শর্ত হয় সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে, কারণ রাষ্ট্র ধারণাটাই দাঁড়িয়ে থাকে ন্যায় বিচারের উপরে। এদিকে নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপে সংশয় জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। নির্বাচন কমিশন সরকারের উচিত হবে রাজনৈতিক দল সহ সবাইকে আস্থার মধ্যে নিয়ে নির্বাচনের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা।
আর গণতন্ত্র মঞ্চ কেবল সরকার নয়, দেশ বদলেও কাজ করছে বলে দাবি করেন নাগরিক ঐক্যের সভাপতি। আজও যখন নির্বাচন একেবারে করা নয়, আজও যখন পরিস্থিতি এরকম যে বিভিন্ন জন জোট টোট করে হয়তো কেবল সরকারের স্বপ্ন দেখছে, ক্ষমতার স্বপ্ন দেখছে, তখন আমরা বলছি ক্ষমতার স্বপ্ন আমরা দেখছি কেবল তাকে যথাযথভাবে ব্যবহার করে যাতে দেশটাকে বদলাবার কাজটা করতে পারি। ৩০০ আসনে প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া চলমান বলেও জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এর অংশ হিসেবে বিমানবন্দরগুলোকে দেয়া হয়েছে 10টি বিশেষ নির্দেশনা। বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেইল ও লিঙ্ক থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। গতবারের তুলনায় দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার কম বলে জানালেন ডিএনসিসি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিফাত আল ইমন। তবে থেমে নেই সংক্রমণের গতি। প্রতিদিনই রাজধানী ও আশপাশের জেলা থেকে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। আক্রান্তদের প্রাথমিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা। সুরায়া মনের রিপোর্ট। মৌসুম পেরিয়ে গেলেও চলছে ডেঙ্গুর পিক আওয়ার। রাজধানী ও আশপাশের জেলা থেকেই প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন আক্রান্ত রোগীরা। সবার চোখে মুখে কষ্টকর অনুভূতি। আক্রান্তরা জানালেন তাদের শারীরিক নানা জটিলতার কথা। প্রচুর মাথা ব্যথা, বমি বমি ভাব ছিল, হাঁটুগুলো ব্যথা করে, আর নাক দিয়ে রক্ত পড়ছে, ব্লাড বাংছিল। গাজীপুরের সদরে ভর্তি হয়েছিলাম, সেখানে ভালো ট্রিটমেন্ট পাই নাই, ওখান থেকে পরে চলে আসছে এই জায়গায়। নারায়ণগঞ্জে আমি 2 দিন ভর্তি ছিলাম, ওখানে 1,51,000 থেকে 2 দিনে চলে আসা পড়ছে 15,000। অন্য বছরগুলোর তুলনায় জনগণ এবার অনেকটা সচেতন মন্তব্য করে জটিলতা এড়াতে প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু আক্রান্তকে অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিলেন এই চিকিৎসক। ডেঙ্গু যদি আক্রান্ত হয় তাহলে দেখা যাচ্ছে যে তারা কিন্তু আর্লি হাসপাতালে আসছেন বা টেস্ট করিয়ে ফেলছেন, অন্তত ডেঙ্গু জ্বরটাকে তারা কনফার্ম করে ফেলছেন। তো সেক্ষেত্রে রিকগনিশনটা তাড়াতাড়ি হচ্ছে। এখন মানুষের মধ্যে সচেতনতা একটু বেড়েছে এই সেন্সে যে এখন দেখা যায় প্লাটলেট কাউন্টটা একটু কমলেই কিন্তু সবাই ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। জ্বর আসলে প্রথম দিনেই যেহেতু ডেঙ্গু টেস্টটা পজিটিভ আসে, তারা চাইলে আশেপাশের যে কোনো হাসপাতাল থেকে টেস্টটা করিয়ে নিতে পারে। এছাড়া বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত পরিমাণে, প্যারাসিটামল খাবে, কুসুম কুসুম গরম পানি দিয়ে শরীরটাকে স্পঞ্জ করবে, আর প্রচুর পরিমাণে তরল খাবার খাবে, ওর স্যালাইন খাবে। লক্ষণ দেখা দিলে আক্রান্তের রক্ত পরীক্ষা করে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। কারো যদি জ্বর থাকে সাথে ডেঙ্গুর লক্ষণ যেমন মাথা ব্যথা, শরীর ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, গিটে গিটে ব্যথা থাকে, তারা নিকটস্থ হাসপাতালে গিয়ে তার ডেঙ্গু টেস্টটা করিয়ে ফেলা উচিত। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে জনগণ ধানের শীষকে বেছে নেবেন বলে প্রত্যাশা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক। বৃহস্পতিবার সিলেটের শরীফগঞ্জে জামিয়া মাদানিয়া তাহফিজুল মাদ্রাসায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত 15 বছরে হেফাজত ইসলাম সহ ওলামা মাশায়েখদের ওপর আওয়ামী লীগ জুলুম নির্যাতন করেছে বলেও অভিযোগ করেন তিনি। তারেক রহমান 31 দফার একটা কর্মসূচি দিয়েছে এবং আমরা প্রমিস করছি যদি বিএনপি পাওয়ারে আসে ইনশাল্লাহ কর্মী মাদ্রাসা সহ দেশে ইসলামিক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, বাংলাদেশের 99% মুসলমানের দেশ, সেই অনুযায়ী ফিউচারে বাংলাদেশ চলবে এবং বিএনপি পাওয়ারে আসলে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে, পাওয়ারে আমরা যদি প্রধানমন্ত্রী নাও আসি তাতেও আপনাদের পাশে থাকবে। এক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। 2 বিশ্ববিদ্যালয়ে চলছে জমজমাট প্রচারণা। ক্যাম্পাসের নিরাপত্তা সহ শিক্ষার্থীদের অধিকার আদায়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। 3
যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, সৃজনশীলতায় ভরপুর প্রচারপত্রে ফুটে উঠেছে নতুন নতুন আইডিয়া। সকাল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লিফলেট হাতে ছুটছেন তারা। চাকসু নির্বাচনের মাধ্যমে আমরা চিটাগাং ভার্সিটিকে ভালো কিছু উপহার দিব এবং আমরা শিক্ষার্থীদের জন্য এবং আমার নিজের অধিকার আদায়ের জন্য আমি কাজ করব। আশাবাদী যে শিক্ষার্থীরা যদি আমাদের আশার প্রতিফলন ঘটাইতে পারে তাহলে অবশ্যই আমরা চাকসুর মাধ্যমে আসবো এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করব। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ঘিরেও চলছে জমজমাট প্রচারণা। সেখানে ভোট হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর। প্রচারপত্র নিয়ে একাডেমিক ভবন, আবাসিক হল, বিশ্ববিদ্যালয় চত্বর সহ পুরো ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হবে 14 অক্টোবর রাতে। ছুটির পরে যখন প্রচারণা শুরু করলাম তখন যে অবস্থাটা ছিল এখন অনেকটাই এই দুরবস্থা কাটিয়ে উঠেছে এবং আবার সেই উৎসবমুখর পরিবেশটা ফিরে আসছে। আমি চাচ্ছিলাম যে ব্যতিক্রমীভাবে কিভাবে আসলে শিক্ষার্থীদের মাঝে পৌঁছানো যায়, সেই পরিপ্রেক্ষিতে আমি ডলার তৈরি করেছি। আমি অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি এবং পজিটিভ সাইন পাচ্ছি। আর নির্বাচন এখন পর্যন্ত উৎসব মুখরই আছে। চাকসুতে 15 অক্টোবর এবং রাকসুতে ভোট গ্রহণ হবে 16 অক্টোবর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত আরও 4 থেকে 5 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী মঙ্গলবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার নিজ দপ্তরে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ। তিনি বলেন, এই মুহূর্তে অভ্যন্তরীণ নদীবন্দরে কোনো সতর্ক সংকেত নেই। মৌসুমী বিদায় নেবে আগামী 4-5 দিনের ভিতরে। সেক্ষেত্রে হয়তো এটাই বর্ষার শেষ বৃষ্টি এবং এই বৃষ্টিটা হয়তো লোকালাইজ বৃষ্টি হবে, মানে ওই রকম টানা বৃষ্টি হবে না। দিনের ভিতরে একবার বা দুইবার এরকম র্যান্ডম বৃষ্টি হবে। তারপরেও যেটা হবে আগামীকাল পরশু থেকে রংপুর, দিনাজপুর ওইদিকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে বৃষ্টিটা ঢাকা থ্রো দক্ষিণ অঞ্চলে হবে এবং গ্র্যাজুয়ালি আমরা আশা করি 13-14 তারিখ মতো সারা দেশে আমরা বৃষ্টিটা অনেকটাই শেষ হয়ে যাবে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে 2 দিনের কর্মসূচি পালন করছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ঘোষিত কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার ডাক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল 10টায় ডাক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুল নাসের খান, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিরা। এই ঐতিহ্যকে মানুষের কাছে আবারও নিয়ে যাওয়ার জন্য আমরা ডাক বিভাগে উল্লেখযোগ্য পরিমাণ কিছু সংস্কার কার্যক্রম চালাচ্ছি। এই সংস্কার কার্যক্রমগুলোর মধ্যে আছে অ্যাড্রেস ডিজিটালাইজেশন, তারপরে যে আমাদের যে পোস্টাল ইমেইল, মেইল এবং পার্সেল সার্ভিসকে আমরা যাতে ট্র্যাকিং করতে পারি, সেই ডিএমএস যে সার্ভিসটা আছে সেটাকে আমরা আরেকটু আধুনিকায়ন করব। এবারে দেশের বাইরের খবর। গাজা থেকে সেনা সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করল ইসরায়েল। এছাড়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 72 ঘন্টার মধ্যে শুরু হবে দুপক্ষের বন্দি বিনিময় প্রক্রিয়া। এদিকে গাজা অভিমুখী জাহাজে থাকা ব্যক্তিদের নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ আইরিন খান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হচ্ছে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, ইসরায়েল 1950 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এর বিনিময়ে 20 ইসরায়েলি জিম্মিকে মুক্ত করবে হামাস। এদিকে গাজা থেকে সেনা সরিয়ে নেয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। হামাসের সঙ্গে জিম্মি মুক্তি, যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির অংশ হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফ। এক বিবৃতিতে তারা জানায়, রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবং পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে চুক্তি বাস্তবায়নের জন্য অপারেশনাল প্রস্তুতি শুরু হয়েছে। অন্যদিকে গাজা অভিমুখী ফ্লোটিলা নৌবহরে থাকা ব্যক্তিদের নিরাপত্তা
এবং মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার আইরিন খান। বহরের উপর চালানো হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে তিনি বলেন, অন্যায়ভাবে আটক ব্যক্তিদের সামগ্রিক অধিকার নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব। নিজেদের মত প্রকাশ এবং ফিলিস্তিনিদের সাহায্য করার অধিকার আছে অধিকার কর্মীদের, আর ইসরায়েলের দায়িত্ব হচ্ছে এই অধিকারগুলোর প্রতি সম্মান জানানো। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা শোনার পর দক্ষিণ গাজার খান ইউনিসে বাসিন্দারা উল্লাসে মেতে ওঠেন। স্বস্তির নিঃশ্বাস ফেলছে হামাসের হাতে জিম্মি ইসরায়েলি পরিবারগুলোও। তেল আবিবের সড়কে নেমে আনন্দ উল্লাস করেন তারা। ঐশী আলম, মোহনা সংবাদ। চলতি বছর সাহিত্যে নোবেল পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনা-হোরকাই। তার সুনিশ্চিত ও দিব্য দৃষ্টিপূর্ণ সাহিত্য সম্ভারের কারণে ক্রাসনা-হোরকাইকে এই পুরস্কার দেয়া হয়, যা মহা বিপর্যয়কালীন সময়ে শিল্পের শক্তির কথা শোনায়। লেখক লাসলো ক্রাসনা-হোরকাই 1954 সালে রোমানিয়া সীমান্তের কাছে দক্ষিণ পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্মগ্রহণ করেন। তার প্রথম উপন্যাস ছিল সাতানাটাঙ্গোর প্রেক্ষাপট নিয়ে, যেখানে উঠে এসেছে হাঙ্গেরির একটি গ্রামীণ পরিত্যক্ত সমবায় খামারে বসবাস করা দরিদ্র মানুষের কথা। এবারে ক্রিকেট। প্রথমবারের মতো কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী 21 থেকে 23 নভেম্বর আয়োজিত এই 3 দিনের উৎসবকে ঘিরে কক্সবাজার রূপ নেবে ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের মিলন মেলায়। বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন। টুর্নামেন্টে অংশ নেবে দেশের শীর্ষ 16টি কর্পোরেট দল, যেখানে থাকবেন প্রায় 320 এর বেশি খেলোয়াড়, ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তা। ক্রিকেটের পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে থাকছে কনসার্ট, দেশীয় ও আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল এবং বিচ ক্লিনিং ক্যাম্পেইন সহ সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আবার। বর্তমান প্রেক্ষাপটে উচ্চকক্ষের সংসদ বাস্তবসম্মত নয় বলছে সিপিডি। হাসিনার মতো স্বৈরাচার ঠেকাতে এর বিকল্প নেই মত বিশিষ্টজনদের। গণভোট আয়োজনে ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি। শাপলা প্রতীকসহ নিবন্ধনের দাবিতে অনড় এনসিপি। ইসিকে অদৃশ্য শক্তির প্রভাবমুক্ত হওয়ার তাগিদ। এবং ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার আগের চেয়ে কম, শুরুতেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।